আবির্ভাবের সঙ্গে সঙ্গে ধীরাপদ অনুভব করলে চিফ কেমিস্টের মেজাজ চড়া, কিন্তু কতটা চড়া আর কি কারণে চড়া তখনও কল্পনা করতে পারেনি। হড়বড় করে এলো, ইশারায় তাকে ডেকে দোকান ছেড়ে ফুটপাতে এসে দাঁড়ালো। দোকানের লোক তটস্থ। শীতের শেষ হলেও সন্ধ্যা উত্তীর্ণ ততক্ষণে। কোম্পানির স্টেশন ওয়াগনটার সামনে আর কোনো গাড়ি চোখে পড়ল না। অমিতাভ ঘোষ ট্রাম বা ট্যাক্সিতে এসেছে। নিজের পুরনো গাড়িটা তাকে কমই চালাতে দেখেছে। অত ধৈর্য নেই বলে হতে পারে, আবার চারুদিন নিষেধের দরুনও হতে পারে। তাকে স্টিয়ারিংয়ে বসতে দেখলেই চারুদিন নাকি বুক কাঁপে। যে অন্যমনস্ক, কখন কার ঘাড়ে তুলে দেবে ঠিক নেই। চারুদিকে বলতে শুনেছে, ছোঁড়া হারকেপ্পন 1400 টাকা মাইনে পায়, তার উপরে ব্যবসার লাভ, ব্যাংকের টাকায় ছাতা পড়ছে, না কিনবে একটা নতুন গাড়ি, না রাখবে একটা ড্রাইভার। ওই গাড়িটা আপনি এনেছেন? ধীরাপদ মাথা নাড়ল। সেই এনেছে। সরাসরি গাড়িতে গিয়ে উঠে বসল সে। পিছনে ধীরাপদ। ড্রাইভার ঘাড় ফেরালো। সপ্রশ্ন প্রতীক্ষা, অর্থাৎ কোন দিকে যেতে হবে। পকেট হাতড়ে সিগারেটের প্যাকেট বার করতে করতে ইশারায় সামনে রাস্তা দেখিয়ে দিল। সিগারেট ধরানো হলো। চুপচাপ খানিকক্ষণ অপরিচিত যাত্রীর মতো গম্ভীর মুখে বাইরের দিকে চেয়ে বসে আছে। কোথায় যাচ্ছি? চারুদির বাড়ি, সংক্ষিপ্ত জবাব। রকম সকম দেখে ধীরাপদ ঘাবড়ে যাচ্ছিল। কোনো খারাপ খবর কিনা বুঝছে না। জিজ্ঞাসা করল, সেখানে হঠাৎ? ঘুরে বসল। আমাকে যাবার জন্য টেলিফোন করেছিল। আপনার যাবার ইচ্ছে না থাকলে নেমে যান। ধীরাপদ হাসি চাপল। কারণ না জানলেও মেজাজ গরম কতখানি বুঝেছে। তার হেফাজতে গাড়ি, তাকেই নেমে যেতে বলা। কিন্তু এই রাগটার সবটাই যে ওর উপর ধীরাপদ স্বপ্নেও ভাবেনি। বক্রোক্তি শুনে সচকিত। নিজের অগোচরে পকেটে প্যাকেট হাতড়াচ্ছে আবার। ক্রুদ্ধ দৃষ্টিটা ওর মুখের উপর। আপনি কাজটা আজকাল তাহলে ভালোই দেখাচ্ছেন। এটা এই প্রশ্ন নয়, নিরীহ মুখে চুপচাপ প্রতীক্ষা করাই সমীচীন মনে হলো ধীরাপদর। আর ঠিক এই কারণেই হঠাৎ একেবারে যেন ফেটে পড়ল লোকটা। হা করে দেখছেন কি? কাজ দেখাবার খুব শখ না? কেন আপনি মাইনে নিয়ে এলেন? নিজের কাজ ফেলে কেন আপনি এসব কাজ করবেন? ধীরাপদ বিমূঢ় খানিকক্ষণ। আক্রমণটা এই পথে হবে ভাবা শক্ত। না করলে আজ এদের মাইনে হতো কি করে? ফুটন্ত তেলের ওপর জলের ছিটে পড়ল যেন। না হলে না হতো, তাতে আপনার অত মাথা ব্যথা কিসের? দুর্বোধ্য রাগের ঝাপটায় ধীরাপদ নাজেহাল। হঠাৎ আবার মনে হলো লাবণ্য সরকার শীতাংশুর সঙ্গে বোম্বাই গেছে। হিমাংশু মিত্র সেই খবরটা আজই পেলেন কেমন করে? অমিতাভি বা হঠাৎ এমন ক্ষেপে উঠল কেন? তার কি অভিলাষ ছিল? ধীরাপদ আবারও বুঝিয়ে ঠান্ডা করতে চেষ্টা করল তাকে। লোকগুলো এই একটা দিনের আশায় সারা মাস কাজ করে। তাদেরও ঘর সংসার ছেলেপুলে আছে। মাসের এই 6 তারিখেও মাইনে না পেলে তাদের ভয়ানক কষ্ট হতো। থাক থাক। সরসে আধ খাওয়া সিগারেটটা পায়ে করে পিষল বার কতক। তারা কষ্টে পড়তো, তাতে আপনার কি? অন্ধ রাগ যুক্তি দিয়ে ঠান্ডা করার চেষ্টা বিড়ম্বনা। ধীরাপদ চুপ, কিন্তু এই মুহূর্তে তাও বরদাস্ত হল না। অমিতাভ সশ্লেষে বলে উঠল, ফিরে এসে ওই মেয়ে আপনাকে খুব ধন্যবাদ দেবে ভেবেছেন, কেমন? তাই তো। নরম হবার ফলে বারবার ঘা পড়ছে দেখে ধীরাপদ অন্য রাস্তা ধরল। আমাকে চারুদির বাড়ি ধরে নিয়ে চলেছেন কেন? বিচার টিচার করবেন? একটা ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে অমিতাভ পকেটে হাত ঢোকালো আবার। সিগারেট চাই। প্যাকেট আর দেশলাই পাশে রেখেছে, খেয়াল নেই। ধীরাপদ ঝুঁকে সে দুটো তুলে তার হাতে দিল। তারপর শান্ত অথচ ঈষৎ ঝাঁঝালো সুরে জিজ্ঞাসা করল, কি হয়েছে? অবুঝের মতো এইভাবে মাথা গরম করছেন কেন? জবাবে সিগারেটের প্যাকেট নিয়ে সরসে জানলার দিকে মুখ ঘুরিয়ে বসল সে। একটু অবকাশ দিয়ে ধীরাপদ আবারও তেমনি জোর দিয়ে বলল, কারো ধন্যবাদের ধার ধারি না। আপনার মামা বলেছেন মাইনে যেন হয়, তাই দিয়েছে। এতে অপরাধটা কোথায় হলো জানতে পারলে বোঝা যেত। মুখের উপর পারবো না বলে দিলে আপনি খুশি হতেন। জানলা থেকে মুখ ফেরালো। সিগারেট ধরানো হয়নি। মামার কথায় মাইনে নিয়ে এসেছে জানতো না, বোঝা গেল। গলার স্বরও উগ্র নয় ততটা। মামা কখন বলেছে? দুপুরে ফ্যাক্টরিতে। তাকেও বিরক্ত দেখলাম খুব। মিস সরকারও বোম্বে গেছেন, জানতেন না। রাগের বদলে আগ্রহ দেখা গেল ঈষৎ। কি বলেছে? বলেনি কিছু। ধীরাপদ হাসল। তিনিও আপনার মতোই অসন্তুষ্ট আমার উপর। কেন গেল, কি বৃত্তান্ত, কিছু খবর রাখি না কেন। তবে মনে হলো আসল রাগটা মিস সরকার গেছেন বলেই।
উত্তপ্ত মেজাজ ঠান্ডা, শেষ বচনে তাপমোচন। তবু সশ্লেষে বলে উঠল, রাগ হবে না? কত বড় মহারথীর মেয়ে পাকড়াও করবেন ছেলের জন্য, ভবিষ্যতের কত আশা। এই যদি মনে ছিল, ছেলেকে না সামলে এতদিন চোখ বুজেছিল কেন? ধীরাপদ মেজাজের উজানে পড়েছিল এতক্ষণ। এবারে স্রোতের মুখে, খুশির মুখে। এই এক খবরেই টান ধরা স্নায়ু সুস্থ হয়েছে বোঝা গেল। আর কিছু বলল না দেখে কৌতূহল চেপে জিজ্ঞাসা করল, তা তো হলো, কিন্তু আপনার ব্যাপারখানা কি? ও বেচারাদের আজ মাইনে হলো বলে আপনি এমন রেগে গেলেন কেন? আপনার যেন কিছু একটা উদ্দেশ্য পণ্ড হলো মনে হচ্ছে। অনেক মানসিক রোগ আছে যা রোগী নিজে দেখতে পেলে সারে। অন্তঃস্থলের তেমনি একটা বক্র ইচ্ছার উপর এক ঝলক আলোকপাত হলো যেন। তবু গোহারের মতোই অমিতাভ জোর দিয়ে বলল, হয়েছে তো, আপনি সর্দারি করতে গেলেন কেন? কেন গেল সেই কৈফিয়ত ধীরাপদ আগেই দিয়েছে। ডাক্তার মেয়ের সঙ্গে ছেলের ঘনিষ্ঠতায় মামাটির আপত্তির একটা কারণ শোনা গেল, কিন্তু এই স্বার্থটাই সব মনে হয়নি। কথা প্রসঙ্গে আরো কিছু রাজ পাবে ভেবেছিল, কিন্তু প্রসঙ্গের আপাতত ওখানেই ইতি। অমিতাভ বাইরের দিকে মুখ বাড়িয়েছিল। ড্রাইভারের উদ্দেশ্যে হঠাৎ নির্দেশ দিল সামনের মোড়ের মাথায় গাড়িটা একটু রাখতে। কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেল। অদূরে ফুটপাত ঘাসা লাইট পোস্টের উল্টো দিকে ফটো স্টুডিও, সেখানেই গেল। ফটোর কথা মনে হতেই ধীরাপদ অস্বস্তি বোধ করে কেমন। একটা অননুভূত প্রলোভন উকি ঝুঁকি দেয়। সেটা নির্মূল করার তাড়নায় নীরব জোঝাজুঝি চলে খানিক। ক্যামেরা নেই সঙ্গে, রাত করে ওখানে আবার কি কাজ পড়লে এখন? হয়তো ছবি ডেভেলপ করতে দিয়েছে, নয়তো ফিল্ম টিল্ম কিনবে কিছু। অদূরের লাইট পোস্টের ওধারে চোখ পড়তেই বিষম চমকে উঠল ধীরাপদ। সর্বাঙ্গে ঝাঁকুনি একটা। বিটার রাইস। আশ্চর্য, মেয়েটার কথা ধীরাপদর মনেও পড়েনি এতদিন। বাস স্টপের প্রতীক্ষারত সেই দেহ পসারে নেমে যৌবন বিকিকিনের আশায়, যে কোনো আগন্তুকের প্রত্যাশায় যে দাঁড়িয়ে থাকে। সেই ক্ষীণতনু, সেই কটকটে লাল ব্লাউজ, সেই ঝকমকে ছাপা শাড়ি, সেই দগদগে প্রসাধন, সেই সবকিছু। মেয়েটা জায়গা বদল করেছে, এলাকা বদল করেছে। এক জায়গায় পসার বেশি দিন চলে না বলে পসারিনী জায়গা বদল করেছে। বিটার রাইস, বিটার রাইস, বিটার রাইস। আশ্চর্য, বারবার আউড়েও শব্দ দুটো স্নায়ুতে স্নায়ুতে সেভাবে আর ঝনঝনিয়ে উঠছে না। শিরায় সেভাবে আর তরল আগুন ছড়াচ্ছে না। তেতো চাল, কটু চাল, কষা চাল, না, জুৎসই বাংলা খোঁজার তাড়নায় ভিতরটা সেভাবে আর উদগ্র হয়ে উঠছে না। ছবিটা যে দেখাই হলো না শেষ পর্যন্ত, সেই খেদও তেমন করে আর উপলব্ধি করছে না। মেয়েটা জায়গা বদল করেছে। ধীরাপদ কি বদল করেছে? মোড়ের মাথায় আলো একটু কম। মেয়েটা পায়ে পায়ে এগিয়ে আসছে। গাড়ির দরজা খোলা। ধীরাপদ ওভাবে চেয়ে আছে বলেই এগিয়ে আসছে। প্রত্যাশার সম্ভাবনা কতটুকু দেখতে এগিয়ে আসছে। ধীরাপদ চেয়ে আছে চিত্রার্পিতের মতো। মেয়েটারও চেনা চেনা লাগলো বোধহয়। লাগাই স্বাভাবিক। অনেক দিন দেখেছে, একেবারে কাছাকাছি মুখোমুখি দেখেছে। গাড়িটার 5 হাতের মধ্যে এসে দাঁড়িয়ে গেল সে। আর নড়ল না। প্রসাধনের ফাটলে ফাটলে হাসির রেখা গোটা কতক। চোখের তারায় আমন্ত্রণের প্রত্যাশা একটুখানি ইঙ্গিতের আশা। হঠাৎ চমকে উঠে হাত দুই দূরে সরে গেল মেয়েটা। ধীরাপদের হুঁশ ফিরল যেন। সামনেই একটা প্যাকেট হাতে অমিতাভ ঘোষ। সবিস্ময়ে ধীরাপদর দিকে তাকালো একবার, তারপর অদূরবর্তিনীর দিকে। বুঝে উঠছে না কি ব্যাপার। মেয়েটার মুখে আশাভঙ্গের ক্ষোভ। তবু আশাটা গোটাগুটি বিসর্জন দিয়ে উঠতে পারছে না বোধহয়। একটু একটু করে সরে যাচ্ছে বটে, কিন্তু দৃষ্টিটা এদিকেই। যাচাইয়ের দৃষ্টি। একটু ইশারার আঁচ পেলে আবার দাঁড়াবে, আবার এগোবে। উঠে আসুন। ধীরাপদর ডাকে অমিতাভ গাড়িতে উঠে বসল। দরজা বন্ধ করল। গাড়ি চলল। কি ব্যাপার, মেয়েটিকে চেনেন নাকি আপনি? ধীরাপদ মাথা নাড়ল। চেনে। ওভাবে দাঁড়িয়েছিল কেন? কি বলছিল? বলছিল না কিছু, শুধু এসে দাঁড়িয়েছিল। দৃশ্যটা বড় অদ্ভুত লেগেছিল অমিতাভর। কথা শুনে আরো অবাক। কি জন্যে? ধীরাপদ মুচকে হাসল একটু। আমার জন্য, আপনার জন্য, যে কোনো একজনের জন্য। অমিতাভ ফ্যাল ফ্যাল করে মুখের দিকে চেয়ে রইল খানিক। তারপর হঠাৎই বোধগম্য হলো ব্যাপারটা। বাই জোভ! উৎফুল্ল মুখে সামনের দিকে ঝুঁকে বসল। নিচু গলায় বলল, তেমন তো দেখলাম না, কিন্তু আপনি চেনেন কি করে? ঘটনা আছে নাকি কিছু? ধীরাপদ হাসছে অল্প অল্প।
মাথা নাড়ল। আছে। আপনি তো সাংঘাতিক লোক মশাই, হ্যাঁ? দেখতে এমন, অথচ বলুন না চাই শুনি। সবুর সয় না। চিফ কেমিস্টের ছেলে মানুষে আনন্দ লক্ষ্য করছে ধীরাপদ। আর চোখে পাশের প্যাকেটটা দেখল একবার। কি আছে? ছবি না ফিল্ম? তারপর বলল, দিনের পর দিন মেয়েটার বাস স্টপে দাঁড়ানোর গল্প আর আশার গল্প, ময়দানের গল্প আর শীতের রাতে বিনামূল্যে পশারিনীর সেই পশার লুট হবার গল্প, মেয়েটার সেই কান্নার গল্প আর সেই বুক ভাঙা হতাশার গল্প। অমিতাভ ঘোষ স্তব্ধ। একটু আগের প্রগল্ভতা গেছে, নির্বাক খানিক্ষণ। তারপর তেতে উঠল। অমন হাঁ করে না থেকে তখন বললেন না কেন? ড্রাইভার? ড্রাইভার সচকিত। ধীরাপদ বাধা দিল, ঠিক আছে চলো। অমিতাভ ঘোষ দু এক মুহূর্ত চুপ করে থেকে অবুঝের মতোই ঝাঁঝিয়ে উঠল আবার। মেয়েটার এই অবস্থা আপনি আগে বললেন না কেন? মেয়েটার এই অবস্থা তাতে আপনার কি? খানিক আগে মেডিকেল হোমের কর্মচারীদের দুরবস্থা প্রসঙ্গে অমিতাভ ঘোষ ধীরাপদকে ঠিক এই কথাই বলেছিল। ধীরাপদ ঠিক তেমনি করেই বলল। সিগারেটের খোঁজে পকেট হাতড়াচ্ছে। সিগারেট পেল, ধরালো। ওতে উত্তেজনা কমে কি বাড়ে ধীরাপদর ধারণা নেই, কিন্তু যে কোনো বিক্ষিপ্ত মুহূর্তে এই যেন একমাত্র সম্বল লোকটার। বাকবিতণ্ডার স্পৃহা নেই আর। চুপচাপ সিগারেট টানতে লাগল। ভিতরে ভিতরে কেমন একটা অস্বাচ্ছন্দ্য ভোগ করছে ধীরাপদ। অমিতাভ ঘোষকে গল্প বলে ঠান্ডা করে দিয়েছে। অতনু উচ্ছলতার মুখে বরফ গলানো জলের ঝাপটা দিয়েছে যেন। কিন্তু ধীরাপদ নিজে তেমন ঠান্ডা হতে পারছে না। নিজের প্রতি প্রচ্ছন্ন অভিযোগ কি একটা, নিজের প্রতি নিজের বিদ্বেষ। আর কোথাও না গিয়ে বাড়ি যেতে পারলে হতো। তারপর ভেবে চিনতে দেখা যেত, নিজের দিকে তাকানো যেত, বিচার বিশ্লেষণে বসা যেত। রাত মন্দ হলো না, সেখানে দেরি হবে না তো? অমিতাভ জবাব দিল না। জানালার গায়ে মাথা রেখে সিগারেট টানছিল। চিবুক নামিয়ে একবার শুধু তাকালো। বাইরের ঘরের আলোয় বাগানের ওধারে চারুদির গাড়িটা দেখা যায়। সিঁড়ির গায়ে স্টেশন ওয়াগনটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভেতর থেকে দোরগোড়ায় দেখা দিল পার্বতী। বাইরের ঘরেই ছিল, কেউ আসছে জানতো হয়তো, কিন্তু আসছে বলে কোনো রকম আগ্রহ নেই। একজনের বদলে দুজন দেখে পার্বত্য রমণের অটল গাম্ভীর্যে একটু যেন চিড় খেলো মনে হলো ধীরাপদর। আজ পর্যন্ত 5টা কথা হয়নি, তবু তার প্রতি মেয়েটাকে বিরূপ মনে হয়নি একদিনও। আজও মনে হলো না। অমিতাভ আগে ঘরে ঢুকে ধূপ করে সোফায় বসে পড়ল। পিছনে ধীরাপদ। কর্ত্রীকে খবর দেবার কোনো রকম তাড়া দেখা গেল না পার্বতীর। চুপচাপ ঘরের মাঝামাঝি এসে দাঁড়ালো। দাঁড়িয়েই রইল। জোরালো আলোয় লক্ষ্য করলে মুখে একটু প্রসাধনের আভাস মেলে। মাথার চুল চকচকে, টেনে বাঁধা। আর একদিন চারুদি যেমন করে বেঁধে দিয়েছিল, সেদিনও অমিতাভ ঘোষের আসার কথা ছিল। পরনের ফর্সা আট শাড়ির আঁচলটা গলায় জড়ানো। ধীরাপদর মনে হলো এসে ভালো করেনি। খানিক আগের সেই অস্বাচ্ছন্দ্য বোধটা যেন হঠাৎই মন্ত্রবলে পরিপুষ্ট হয়ে ঠেলে উঠতে চাইছে। সামনে যে দাঁড়িয়ে তাকেই শুধু দেখছে না, ফটো অ্যালবামের স্নায়ু বিভ্রমী ছবিগুলো চোখের সামনে ভেসে ভেসে উঠছে। এই আকণ্ঠ আট বসানোর সঙ্গে সেগুলোর মিল যেমন স্পষ্ট, অমিলটাও তীক্ষ্ণ তেমনি। চারুমাসি কই? প্রশ্ন অমিতাভরই বটে, কিন্তু সে প্রশ্নের তাগিদ নেই কিছু। দুচোখ পার্বতীর মুখের উপর। বাড়ি নেই। পার্বতীর সংক্ষিপ্ত জবাব শুনে ধীরাপদ অবাক। জবাবটা অমিতাভ আশা করেনি, বোঝা গেল। জোড়া ভুরু কুঁচকে গেল একটু। আমাকে টেলিফোনে আসতে বলল, বাড়ি নেই মানে? গাড়িও তো দেখলাম বাইরে। পার্বতী নিরুত্তর, জানাবার যেটুকু জানিয়েছে। ধীরাপদ কি ভুল দেখছে? বিরক্তির বদলে অমিতাভ ঘোষের সমস্ত মুখে একটা চাপা খুশির তরঙ্গ দেখছে। ভুল দেখছে। পকেটে হাত ঢোকালো সিগারেটের খোঁজে, কিন্তু সচেতন মনে খুঁজছে না। হাত পকেটেই থেকে গেল। মামা এসেছিল, মামার সঙ্গে বেরিয়েছে। পার্বতী এবারেও জবাব দিল না। নির্বিকার গাম্ভীর্যে হাবভাব লক্ষ্য করছে, পরিবর্তন লক্ষ্য করছে। জবাবের প্রত্যাশাও বোধহয় করেনি লোকটা। আনন্দসিক্ত তরল চঞ্চল মুহূর্ত গোটাকতক ধীরাপদর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। সহজতার আড়ালে ঢোকার অপটু প্রয়াস। পকেট থেকে হাত বেরুলো সিগারেটও, কিন্তু ধোঁয়ার তৃষ্ণা প্রবল নয় আপাতত। প্রয়োজনে ওটা সহায়ও বটে। দেশলাই প্যাকেট সোফার হাতলের উপর রেখে সরাসরি বলে ফেলল, কোনো সিনেমায় ঢুকেছে তাহলে। শিগগিরই ফেরার আশা নেই।
আপনি কি করবেন? অর্থাৎ চারুদের ফিরতে যত দেরি হোক তাকে অপেক্ষা করতেই হবে। এখন সমস্যা ধীরাপদকে নিয়ে। গাড়িতে তাড়াতাড়ি ফেরার কথা ধীরাপদ বলেছিল বটে, প্রকারান্তরে তাই স্মরণ করিয়ে দেয়া হলো। কিন্তু এখানে এসে বসার সঙ্গে সঙ্গে যাবার কথা আর মনেও ছিল না। সঙ্গোপনে নিভৃত্তে একটা লোভনীয় দেখার ভোজে মগ্ন ছিল সে। অমিতাভ ঘোষের ভনিতা এতই স্পষ্ট যে হেসে ফেলার কথা, কিন্তু তার বদলে ধীরাপদ একটা ধাক্কা খেয়ে অপ্রতিভ একেবারে। এই দুজনের মাঝখানে সে অবাঞ্ছিত তৃতীয় লোক হয়ে বসে আছে একজন। না, আমি আর রাত করব না, উঠে দাঁড়াবার আগেই পার্বতীর ধৈর্যে চাঞ্চল্য দেখা গেল। তার দিকে ঘুরে নিরুত্তাপ গলায় পড়ল, তারা সিনেমা যাননি, আপনি বসুন। প্রায় আদেশের মতো শোনালো কথা কটা। ধীরাপদ হকচকিয়ে গেল। না পারে ফিরে বসতে, না পারে যেতে। কিন্তু অমিতাভ ঘোষের ইচ্ছার বেগে আর যাই হোক দুর্বল ছলনা নেই। সেটা যেমন স্পষ্ট তেমনি কলাকৌশল বর্জিত। একটা চাপা রেশারেশির আনন্দে তার গোটা মুখ উৎফুল্ল। বলে উঠল, সিনেমায় না গিয়ে থাকলে গঙ্গার ধারে গেছে, সেই 2 ঘন্টার ধাক্কা, বসুন তাহলে। অনাবৃত্ত বিড়ম্বনার মধ্যে পড়ে ধীরাপদ নীরবে হাবুডুবু খেয়ে উঠল এক প্রস্থ। অপলোক নেত্রে পার্বতী ও লোকটার দিকেই চেয়ে রইল খানিক, তারপর ধীরাপদর দিকে। ধীরাপদ পালাতেই চায়, আর এক মুহূর্ত থাকতে চায় না এখানে। হাসতে চেষ্টা করে মেরুদণ্ডহীনের মতোই পালাবার অজুহাত খুঁজে নিল। বিড়বিড় করে বলল, না, আমি কোম্পানির গাড়ি সে সকাল থেকে আটকে রেখেছি, ড্রাইভারটাকেও ছেড়ে দেওয়া দরকার। ঘর থেকে বেরিয়ে এলো শটান গাড়িতে। ফাঁকা রাস্তায় গাড়ি ছুটেছে, কিন্তু ধীরাপদ বিরক্ত। যত জোরে ছোটা দরকার তত জোরে ছুটছে না। এক আসনে মাথা রেখে আরেক আসনে পা ছড়িয়ে বসেছে। স্নায়ু শিথিল হোক, মাথাটা শূন্য হয়ে যাক, শিরায় শিরায় রক্ত চলাচল সহজ হোক। তার শুধু দেখার কথা, দেখেছে, দেখে দেখে হাসার কথা। অন্তঃস্থলের কি একটা ঘূর্ণিপাক থেকে মুক্তির তাড়নায় ধীরাপদ হেসেই উঠল। কিন্তু পুরুষের কোন ফাঁকটা নারী ভরে তোলে? তার সান্নিধ্য ভালো লাগে কেন লাগে? এই ভালো লাগার সংকেতটা এমন অমোঘ, এমন অপরিহার্য কেন? ধীরাপদ আগে শুধু দেখত, হাসত, এখনো তাই করবে। লাবণ্য সরকার বোম্বাই গেছে শীতাংশু মিত্রের সঙ্গে, হিমাংশু বাবুর সঙ্গে বেড়াতে বেরিয়েছে চারুদি, অমিতাভ আসবে জেনেও বেরিয়েছে। এলেই বা পার্বতী আছে বাড়িতে। পার্বতীর চুল কে বেঁধে দিল আজ? ধীরাপদ হাসতে পারছে বটে, কিন্তু হাসিটা ভিতর থেকে কে যেন টেনে নিচ্ছে, শুষে নিচ্ছে। দুজনের নিরিবিলির দুরন্ত লোভে অমিতাভ ঘোষ প্রকারান্তরে ঠেলে দাঁড়িয়েছে ওকে। ধীরাপদর হাসতে পারার কথা, পারেনি। উল্টে প্রলোভনের তীরে ভিক্ষুকের মতো বসেছিল, বসে থাকতে চেয়েছিল। পার্বতী যে কারণে থাকতে বলেছিল তাকে, কিছু না বোঝার ভান করে সেই কারণটাকে প্রশ্রয় দিয়ে পালিয়ে এসেছে সে। তাকে দস্যু মুঠোয় ফেলে রেখে এসেছে। কিন্তু সেজন্য সুস্থ পরিতাপ দূরে থাক, তলায় তলায় কার নির্মম উল্লাস। নড়ে চড়ে সোজা হয়ে বসল ধীরাপদ, 2 চোখ বিস্ফারিত। কাকে দেখছে? কার উল্লাস? কি করবে? চোখ রাঙাবে তাকে? বসে বসে শুধু শুকনো রিক্ত নিঃশ্বাস কুড়োতে বলবে কতগুলো? জগৎ দেখতে বলবে? দেখে কি পাবে? সে তো কেবল বলছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। বাসনার বিবরে একটা সুপ্ত প্রতিবাদ অজগরের মতো কুণ্ডলি পাকিয়ে উঠছে থেকে থেকে। তার নিঃশ্বাসে নিঃশ্বাসে কামনার কণা, তার পদসঞ্চার আগুনের মতো, ঘাতকের মতো, ক্ষুধাতুর মৃত্যুর মতো। সে আপন জানে না। লাবণ্য বোম্বাই গেছে শীতাংশুর সঙ্গে, হিমাংশু বাবুর সঙ্গে বেড়াতে বেরিয়েছে চারুদি, ঘরে অমিতাভ ঘোষ আর পার্বতী, নারী আর পুরুষ, পুরুষ আর প্রকৃতি। বিশ্ব ছুটেছে এক সুনিশ্চিত রাজপথে। ধীরাপদর নির্দেশে স্টেশন ওয়াগন যে পথে চলেছে সেটা সুলতান কুঠির পথ নয়। আসার সময় যে পথে এসেছিল সেই পথ। মোড়টার বেশ কিছু আগে নেমে পড়ে গাড়িটা বিদায় করে দিল। চেতনার কন্দরে কন্দরে রাত যত ভরাট হয়ে উঠেছে, বাইরের রাত তত নয়। লোক চলাচল কিছু হালকা বটে, দোকানপাট একেবারে বন্ধ হয়নি। ফটো স্টুডিওটাও আধখানা খোলা। লাইট পোস্টের গায়ে ঠেস দিয়ে মেয়েটা ঠায় দাঁড়িয়ে তখনও। খদ্দের জোটেনি। চকিতে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটা। দূর কম নয়, তবু কি করে টের পেল সেই জানে। পায়ে পায়ে এগিয়ে আসতে লাগলো। ব্যবধান কমছে, সংশয়ও কমে আসছে। ধীরাপদ স্থানুর মতো দাঁড়িয়ে কাছাকাছি এসে থমকালো একটু। চিনেছে,
কোনো ইশারার প্রয়োজন নেই, আমন্ত্রণের দরকার নেই। একেবারে কাছে এসে দাঁড়ালো, পাশে এসে হাসছেও বোধ হয় একটু। অনুরোধের ছক বাঁধা হাসি, খদ্দের বুঝে ওজন করা হাসি। কিন্তু ধীরাপদ একবারও তাকালো না, তাকাতে পারল না। এক পা দুপা করে বড় রাস্তা ধরে চলতে লাগলো সে, মেয়েটা পাশে পাশে। ট্যাক্সি। ধীরাপদ চমকে উঠেছিল। ট্যাক্সিওয়ালারাও জানে বোধ হয়, সব বোঝে বোধ হয়। গতিমন্থর করে ট্যাক্সিওয়ালা গলা বাড়ালো, থামবে কিনা নির্বাক প্রশ্ন। দরজা খুলে দিতে মেয়েটাই আগে উঠল। কলের মতো উঠে ধীরাপদ দরজাটা টেনে দিল। ড্রাইভার পিছন দিকে তাকালো একবার। কোনো নির্দেশ না পেয়ে সামনে বড় রাস্তা ধরে চলল সে। রাস্তার থেকে ট্যাক্সির ভিতরে আলো অনেক কম। ধীরাপদ সুস্থ বোধ করল, একটু সুস্থ বোধ করতে চেষ্টা করল। মাঝখানে ফিকে অন্ধকারের ব্যবধান। সে এক পাশের দরজা ঘেঁষে বসে আছে, মেয়েটা ও পাশের। ফিরে ফিরে দেখছে। ও একবার তাকালে সরে আসবে হয়তো। সঙ্গীর হাবভাব দেখে ভরসা পেয়ে উঠছে না। চৌরঙ্গির পরে ড্রাইভার জিজ্ঞাসা করল, কোথায় যেতে হবে? ধীরাপদই কি জানে কোথায় যেতে হবে। গাড়ি থামাতে বলল। নেমে ভাড়া মেটালো। মেয়েটাও নেমে দাঁড়িয়েছে। চৌরঙ্গির জোরালো আলোয় ধীরাপদ এই প্রথম চোখ মেলে তাকালো তার দিকে। সঙ্গে সঙ্গে চমকে উঠল, আঁতকে উঠল প্রায়। তার কি হয়েছিল? এ কোন প্রীতিনির সঙ্গ নিয়েছে সে? কাচমকা আঘাতে দিশা ফিরে পাওয়া মাত্র ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাতে ইচ্ছা করল, কিন্তু পা দুটো মাটির সঙ্গে আটকে আছে যেন। ধীরাপদ দেখছে, নারী নয়, নারীর কঙ্কাল। কটকটে লাল ব্লাউজটা চোখে হুলের মতো বিঁধছে। দগদগে ক্ষত ছাপের মতো লাগছে ছাপা শাড়িটা। মুখের শুকনো প্রসাধনের হিজিবিজি চিড় খেয়েছে। মুহূর্তের সমস্ত মুখ কঠিন হয়ে উঠল ধীরাপদর। ধারালো দু চোখে মোহগ্রস্ত উষ্ণতার লেশ মাত্র নেই। একটা দুঃসহ ক্ষোভ গুমড়ে ঠেলে উঠছে ভেতর থেকে। মেয়েটা ঘাবড়ে গেছে, দু চোখ টান করে চেয়ে আছে তার দিকে। এই আলোর ফোয়ারার মধ্যে এসে কোথায় গোলযোগ ঘটে গেছে বুঝেছে। দু চোখে নীরব অভিযোগ, নীরব উদ্বেগ আর নিষ্প্রভ আশা। ও চাউনের ভাষা, মুখ নয় আদৌ। আমি অন্ধকারের মেয়ে, অন্ধকারে ছিলাম। এই আলোতে তুমি আমাকে টেনে এনেছ, সেই সঙ্গে অব্যক্ত কাকুতি। তোমার মোহ ভেঙেছে, সে দোষ আমার নয়। আমাকে ঠেলে দিও না। আজকের এই দিনটার মতো আমাকে বাঁচার প্রতিশ্রুতি দাও। আমি বড় ক্লান্ত। আমাকে ঘৃণা করলেও দয়া করো। এই অস্তিত্বের মিছিলে আমিও তো একজন। মাথার ভিতরটা ঝিমঝিম করছে ধীরাপদর। মুখের কঠিন রেখাগুলো মিলিয়ে গিয়ে কোমলতার ছাপ পড়ছে। বন্যা নারীকে নয়, মেয়েটাকেই দেখতে চেষ্টা করল সে। আগে যেমন দেখত, বয়স 20-21, অপুষ্ট, বড় শুকনো আর বড় করুণ। ওই প্রসাধন পরিহার করলে মুখখানা যার সুশ্রী মনে হয়। এত কাছ থেকে এভাবে অবশ্য আগে দেখেনি। পুরুষের অকরুণ বিশ্বাসঘাতকতায় ময়দানে কেঁদে ভাসিয়েছিল যেদিন, সেদিনও না। এই মুখ দুর্ভিক্ষের মুখ। প্রাণের শিখাটুকু শুধু থেকে থেকে চলছে। সামনেই বড় রেস্তোরাঁ একটা। নৈশ ভোজন বিলাসীর ভিড় কম নয় একেবারে। ক্যাবিনে ঢোকার মুখে ধীরাপদ দাঁড়িয়ে পড়ল। অদূরে এক কোণে কল বেসিন দেখিয়ে বলল, হাত মুখ ধুয়ে এসো ভালো করে। মেয়েটা চলে গেল। ধীরাপদ চুপচাপ এসে বসল। বয় খাবারের অর্ডার নিয়ে গেল, রাতের পুরো খাবার। হাত মুখ ধুয়ে রুমালে মুখ মুছতে মুছতে মেয়েটা ফিরে এলো। ধীরাপদ এইরকমই কল্পনা করেছিল। চমকে উঠল তবু। প্রসাধনের রং ধুয়ে মুছে গেছে। সমস্ত মুখে যেন রক্ত নেই এক ফোঁটা, নিঃসার, বিবর্ণ, পাণ্ডুর। আধ ঘন্টা। খাবারের ডিশে ধীরাপদর আঙুল কটা নড়াচড়া করছে শুধু, মুখে কিছু উঠছে না বড়। মেয়েটা খাচ্ছে, ধীরাপদ তাই দেখছে যে এমন খাওয়া আর দেখেনি। হাত দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, সমস্ত সত্তা দিয়ে খাচ্ছে যেন। একবার সামনের লোকটার দিকে চোখ পড়ে যাচ্ছে হঠাৎ। কোনটাও বোধ করছে হয়তো একটু। পরক্ষণে এক খাওয়া ছাড়া আর কিছুই মনে থাকছে না। অব্যক্ত যন্ত্রণায় গলার ভিতরটা বুঝে আসছে ধীরাপদর। চোখের কোণগুলো শিরশির করছে। এক একজনের দেহের ক্ষুধা মেটাবার জন্য দাঁড়িয়ে থাকে যে ক্ষুধার তাড়নায়, সেটা এই ক্ষুধা। খাওয়া হয়ে এসেছে। অল্প অল্প হাঁপাচ্ছে। ধীরাপদর ডিশের দিকে চোখ পড়তে লজ্জা পেল একটু।
মৃদুস্বরে বলল, আপনি কিছু খেলেন না তো? তোমাকে আর কিছু দেবে? নীরব কৃতজ্ঞতায় শুধু মুখ তুলে তাকালো একবার, মাথা নাড়ল, আর কিছু না। তোমার নাম কি? কাঞ্চন। নাম শুনে হাসি পাচ্ছে ধীরাপদর। কাঞ্চনই বটে, নইলে পরিহাস এত দূর গড়াবে কেন? কোথায় থাকো? প্লেটের উপর আঙ্গুল কটা নড়াচড়া করতে লাগলো, নিরুত্তর। ধীরাপদ আবার জিজ্ঞাসা করল, থাকো কোথায়? গলার স্বর ঈষৎ রূঢ়। মেয়েটা মুখ তুলল, কিন্তু তাকাতে ভরসা পেল না, চোখ নামিয়ে নিল। এমন লোকের পাল্লায় সেও আর পড়েনি বোধ হয়। বস্তিতে। সেটা কোথায়? বলল। সেখানে আর কে থাকে তোমার? বাবা আর ভাই বোনেরা। তারা কি করে? বাবার চোখে ছানি, চোখে দেখে না। আর ভাই বোনেরা? তারা ছোট, ফাঁক নেই কোথাও, মঞ্চে ধরা নাটকের মতো আটঘাট বাঁধা। বাবার চোখে ছানি, ভাই বোনেরা ছোট। বড় যে, সে দায়িত্ব নিয়েছে, কিন্তু দায়িত্ব পালনের এই রাস্তাটা ওকে শেখালো কে? ধীরাপদ জিজ্ঞাসা করতে গিয়েও করল না। থাক, আরও কি শুনবে কে জানে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আবার ট্যাক্সি ধরল একটা। ড্রাইভারকে যে পথের নির্দেশ দিল, শোনামাত্র মেয়েটা চকিতে ঘুরে বসল আধাআধি। লোকটার মাথায় ছিট আছে কিনা সেই সন্দেহ হওয়াও বিচিত্র নয়। এবারে ও সরে এসে বসতে বা কিছু জিজ্ঞাসা করতে ভরসা পেল না সে। ধীরাপদ কোণে মাথা রেখে শরীর এলিয়ে দিয়েছে। তোমার বসতে এলে বলো। কম পথ নয়, এতটা রাস্তা মেয়েটা রোজ হেঁটে আসে আর হেঁটে ফেরে, নাকি তার খদ্দেরটা পৌঁছে দিয়ে যায়? কিন্তু আর কিছু জেনে কাজ নেই ধীরাপদর। অনেক জেনেছে, জানার ধকলে স্নায়ু অবশ। একটা কাঁচা গলির মুখে ট্যাক্সি দাঁড়ালো। আলো নেই, এক ফালে সরু লম্বা অন্ধকার যেন হাঁ করে আছে। সেই হাঁ পেরিয়ে বসতে টিমটিম আলো জ্বলছে। সেই আলো ওই দূর থেকে ঝাঁকড়া ঝাঁকড়া অন্ধকারের মতো দেখাচ্ছে বস্তির ঘরগুলো। মেয়েটা নেমে দাঁড়ালো। পকেট থেকে একটা 10 টাকার নোট তার হাতে দিয়ে ধীরাপদ সশব্দে দরজাটা বন্ধ করে দিল। আবার ট্যাক্সি ড্রাইভারকে চালাতে নির্দেশ দিল। নোট হাতে মেয়েটা বিমূঢ় মুখে দাঁড়িয়ে চলন্ত ট্যাক্সি থেকে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল। অত অবাক হওয়ার কি আছে? সেও তো খদ্দেরই বটে। খদ্দের ছাড়া আর কি? দাঁতে করে নিজের গায়ের মাংস টেনে ছিঁড়তে ইচ্ছে করছে ধীরাপদর। সুলতানকুঠি। ট্যাক্সি অনেকটা আগেই ছেড়ে দিয়েছে। আজকের মতো নিজের অস্তিত্বটুকু মুছে ফেলতে চায় ধীরাপদ। এই রাতের অস্তিত্ব। পায়ের নিচে শুকনো পাতা আর শুকনো কাঠকুটোর শব্দ খড়খড়ে বিদ্রুপের মতো লাগছে। সুলতানকুঠিতে নিশুতি রাত। চোরের মতোই সেই সুপ্তির গহ্বরে এসে দাঁড়ালো সে। একেবারেই ঘরে না গিয়ে কদমতলার বেঞ্চিতে এসে বসল। ঘরে ঢুকলেই তো আলো জ্বালাতে হবে, যাক আরো কিছুক্ষণ। আলো নাকি জীবনের এই প্রতিবিম্বিত মহিমা। এই মুহূর্তে অন্তত ধীরাপদও সেই মহিমার মুখোমুখি দাঁড়াতে চায় না। কিন্তু না চাইলেই ছাড়ে কে? মাথার ওপর ওই তারাময়ী আকাশটাও নির্লজ্জ, বিবশনা, যৌবন স্বপ্নে বিভোর। কানের কাছটা গরম ঠেকছে আবার। একটু আগে এমন বাস্তব আঘাতটাও মিইয়ে আসছে। ধীরাপদ উঠে দাঁড়ালো চট করে। পায়ের নিচে কঠিন মাটি উপলব্ধি করতে চাইল। দরজা খুলে ঘরে এলো। অন্ধকারে জামা কাপড় বদলে অন্ধকার হাতরেই গামছাটা কাঁধে নিল। পা টিপে কুয়োতলার দিকে চলে গেল। তারপর ভীরু সতর্কতায় কয়েক বালতি জল তুলল কুয়ো থেকে। একটুও শব্দ যেন না হয়। শব্দ হলেও অপরাধ হবে যেন। সুলতানকুঠির সুপ্ত ঘন অন্ধকারের পর্দাটা ছিঁড়ে যাবে। শরীরটা জুড়িয়ে গেল, ঠান্ডা হলো। বেশ ধীরে সুস্থে আরাম করে সবটা জলই মাথায় ঢালল সে। একটা বিকারের ঘোর কেটে গেছে যেন। আর ভাবনা নেই, আর সমস্যা নেই। গামুছে ভিজে কাপড়ে ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। কাপড় আনেনি, ঘরে গিয়ে বদলাবে। কিন্তু সোনা বৌদির ঘরের পিছন দিকের জানালাটা পেরুবার আগেই মুহূর্তের জন্য দুপা আড়ষ্ট একেবারে। অন্ধকারে জানলার গড়াত ধরে সোনা বৌদি দাঁড়িয়ে। চাপা বিস্ময়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এত রাতে চান কেন? গরম লাগছিল কেমন। অস্ফুট জবাব দিয়ে ধীরাপদ দ্রুত ঘরের দিকে পা চালিয়ে দিল। পালাতে চায়, পালানো হলো না। ঘুরে এসে দেখে সোনা বৌদি বারান্দায় তার ঘরের সামনে দাঁড়িয়ে। কাছে আসতে আপাদমস্তক দেখে নিল একবার। কি হয়েছে? ধীরাপদ সেই জবাব দিতে যাচ্ছিল, পারল না। সোনা বৌদির দিকে চেয়েই চোখ দুটো থমকালো হঠাৎ। আদুর গায়ে শাড়ির আঁচলটা বেশ করে জড়ানো। নিজের অগোচরে
সোনা বৌদির মুখের উপর থেকে তার চোখ দুটো নেমে এসেছে। যৌবনের কোমল তরঙ্গ হৃদয়ের তীরে সেই স্তব্ধ যেখানে, সেইখানে কিছু না। ধীরাপদ হঠাৎই আবার সবলে ছিঁড়ে নিয়ে এলো নিজেকে, অন্ধকার ঘরের মধ্যে সেঁধিয়ে গেল। তারপর নিস্পন্দের মতো দাঁড়িয়ে রইল খানিক। এবারও আলো জ্বালল না। সোনা বৌদি অবাক হয়ে খানিক অপেক্ষা করবে জানা কথা। আলো জ্বাললে আবারও হয়তো ঘরে আসবে। সর্বত্র একে অদ্ভুত ষড়যন্ত্র আজ। সেই ষড়যন্ত্রে সোনা বৌদিও একজন। এই না একটু আগে ঠান্ডা হয়েছিল, গা জুড়িয়েছিল, সব সমস্যার শেষ হয়েছিল। কাপড়টা তো এখনো জবজবে ভিজে। সোনা বৌদি কি দেখল, কি বুঝল, কি ভাবল? ধীরাপদ কি করবে এখন? নিজের এই চোখ দুটোকে খুবলে তুলবে? অন্ধকারে এই কাপড়টা বদলে নিল, তারপর বসল বিছানায় নয়, মাটিতে। ঠান্ডার তাগিদ আবারও আকুতি। মাটিতেই শুয়ে পড়ল আস্তে আস্তে। ঠান্ডা মাটি।